আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল সেই রকম পরিস্থিতি যেন আর না ঘটে, অর্থাৎ যে জঙ্গি হামলার মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এসেছিলেন, সেই জঙ্গিদের উত্থান বা জঙ্গিদের হামলা করার সক্ষমতা, এই পরিস্থিতি যেন আর না ঘটে এবং ভারত সেটা চায় না। এবং এই ইউটিউবের প্রোগ্রাম করতে গিয়ে এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন এবং অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন। কিছু কিছু প্রশ্নের মেরিট দেখে আমি আসলেই খুব কষ্ট পাই। যেমন হঠাৎ হঠাৎ একটা গুজব রটায় যে শেখ হাসিনা খুব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি হাসপাতালে গেছেন, তার স্ট্রোক হয়েছে। এই যে তিনি বক্তৃতা দেন, এগুলো আসলে উনি দেন না, এইগুলো এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ভয়েস ক্লোন করে করা হয়। আবার হঠাৎ করে কে যেন বলল নেত্রীর স্ট্রোক করেছে। তো এই নিউজগুলো যারা ছড়ায় তাদের একটা উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য হলো যে শেখ হাসিনার যারা অনুসারী আছে তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া। এবং আমার মনে হয় তারা কিছুটা সফল, কারণ এইসব নিউজ শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই নেত্রী কি আসলেই অসুস্থ, নেত্রীর নাকি স্ট্রোক হয়েছে ভাই, বলে অনেকে আবার কেঁদে দেয়। আবার রিসেন্টলি আমাকে অনেকে বললেন নেত্রী নাকি মরিশাস চলে যাচ্ছেন, নেত্রী নাকি তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন, জাতিসংঘ নাকি ভারতের উপর নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই যে এই গুজবগুলো রটানো হয় এবং আওয়ামী লীগের অনুসারী অনেকে এই গুজবগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে কষ্ট পায়। আচ্ছা আমাকে বলুন, নেত্রী কেন মরিশাসে যাবে, নেত্রী কেন তৃতীয় দেশে যাবে, নেত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ কোন ক্যাপাসিটিতে ভারতের উপরে প্রেসার করবে? জাতিসংঘের কি সেই রাইটস আছে, সেই ক্ষমতা আছে? এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জাতিসংঘ নিজেও এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তো একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাউকে যদি ধরেই নেই, জাতিসংঘ তো অন্তত তার দেশে ফিরানোর কোনো চেষ্টাই করবে না। সুতরাং যারা এইসব গুজব শুনে বিশ্বাস করেন, কষ্ট পান, তাদের কাছে একটা অনুরোধ যে আপনার মাথার ভিতরে ঘিলু আছে, আপনিও আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি পৃথিবীর সেরা জীব, আপনি একটু ব্রেনটা কাজে লাগাবেন না? শেখ হাসিনা যদি গুরুতর অসুস্থ হয় সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিউজ হবে, সেটা ফেসবুকের ওই চাপাবাজ মিথ্যুক ইউটিউবারদের কাছে শুনতে হবে না। জাতিসংঘের ক্ষমতা কি এটা আপনাকে জানতে হবে। এই এত কথা কেন বললাম? গতকাল এনডিটিভির যিনি সিইও রাহুল কানওয়াল, উনি খুব বিখ্যাত, উনি ইন্ডিয়ান টুডে গ্রুপের সাথে ছিলেন এবং হাইলি পেইড একজন সাংবাদিক। তিনি একটি ইন্টারভিউ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়সওয়ালের, এবং জয়সওয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে। প্রথমত হলো যে একটি বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং তিনি ভারতে যতদিন ইচ্ছে থাকবেন, এটি তার সিদ্ধান্ত, তিনি ভারতে কতদিন থাকবেন। তার মানে এই যে আপনারা মরিশাসে পাঠাচ্ছেন, তৃতীয় আরেকটা দেশে পাঠাচ্ছেন, এই সাক্ষাৎকারে জয়সওয়াল যে কথাটা বললেন, এখন কি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে ইন্ডিয়া অন্তত তাকে তার দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া বা অন্য কোথাও পাঠাচ্ছে না, চায় না, এবং ভারত সেই লক্ষ্যেই কাজ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে শেখ হাসিনা সরকারের একটা সমালোচনা হলো যে তার সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য আমি বলবো যে এর দায় অনেকটাই বিএনপির, কারণ বিএনপি তারা নির্বাচন বর্জন করেছে। 2014 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, আবার 2024 সালের নির্বাচনেও তারা অংশগ্রহণ করেনি। তো নির্বাচন অংশগ্রহণ না করলে তো অটোমেটিক সেই নির্বাচনটার গ্রহণযোগ্যতা কমে যায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা ভারত কেন্দ্রিক বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং নানা রকম গুজবে যারা বিভ্রান্ত হন, তাদের জন্য এই জয়সওয়ালের এই দুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। প্লাস বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট, কিংবা আমার ধারণায় গভর্নমেন্ট থাকবেন না বেশি দিন, যারা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হবে বা হওয়ার চেষ্টা করা হবে। ঘরে কে রে, আমি কলা খাই নাই, জবাবটা এরকম। তাকে কে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশ আগে কিনা?
বাংলাদেশে আমরা বাস করি, বাংলাদেশের নেতা মন্ত্রী এমপি যারাই থাকুক, সরকারি দল বিরোধী দল, নিঃসন্দেহে বাংলাদেশ ফার্স্ট, কোনো সন্দেহ নাই বাংলাদেশ আমাদের আগে। এটা তোর বিষয়টা এরকম যে তোর বাপের নাম আমার অমুকের পোলাম, এটা তো বারবার বলার আমার দরকার নাই, বা আমি বাংলাদেশ এটাও বারবার বলার আমার দরকার নাই, আমি এশিয়ান এটাও আমাকে বলার বারবার দরকার নাই, কারণ এটা আমি তাই না? তেমনি তারেক রহমান যখন বলেন বাংলাদেশ আগে, তার মানে দালমে কুচ কালা হয়, পিছে কিছু আছে। তাহলে বাংলাদেশ আগে থাকলে পিছনে কে? ওই যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন, আমি যে তাদের নাম দিয়েছি, মুসলেকা সরকার, মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সংসদ, মুসলেকা মন্ত্রী, মুসলেকা বিরোধী দল, যাদের কাছে মুসলেকা দিয়ে আসছেন তাদের কথাই কিন্তু মনে পড়ে যায়। এই কারণেই কিন্তু মনে পড়ে যায় যে তিনি মুসলেকা প্রধানমন্ত্রী। আপনি যেটা বললেন যে আমেরিকার মুখপাত্র বাংলাদেশের রাষ্ট্রদূত তারা বলেছেন তাদের তাদের এম্বাসি থেকে বলা হয়েছে যে এটা ঐতিহাসিক চুক্তি, কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা তো বলতেছে, সকল বুদ্ধিজীবীরা একটু হলেও মুখ খোলা শুরু করেছে, আমরা আগেই বলা শুরু করেছি, ইদানিং তারা 2-4 জন বলা শুরু করেছে যে এই চুক্তি বাংলাদেশের পক্ষে নয়। অথচ আমেরিকান অ্যাম্বাসেডর কি বললেন, এম্বাসি থেকে কি বলা হলো, যে এটা ঐতিহাসিক চুক্তি। আমরা দেখেছি ব্লেজার নাকি রজার খলিল নাকি কি খলিল, তিনি বলেছেন, যাকে কেউ কেউ রোহিঙ্গা খলিল বলে, তিনি বলেছেন যে জামাত এবং বিএনপি ইলেকশনের আগে তাদের যৌথভাবে তারা চুক্তিতে স্বাক্ষর করেছে। তখন দেখলাম জামাত ইনিয়ে বিনিয়ে না করলো, বিএনপি তো ব্যাপারে মুখে কুলো পেটে আছে, কোনো কথা বলে না। তার মানে এই যে চুক্তি করে তারা যে এখানে আসলে গোলামি দাসখত দিয়ে এসেছে, ভারতের চুক্তি হলো হারাম আর আমেরিকার চুক্তি হলো আরাম। আর চামড়া নাই পীর বলেন, পীর দরবেশ মোল্লা যারা আছে, মিলিটারিরা তো তাদের ক্ষমতায় বসিয়েছে, এমনকি এখন মোল্লারাও নীরব, মোল্লারা এখন আর কেউ কথা বলে না, জামাত এখন আর কোনো কথা বলে না, মোল্লারাও কোনো কথা বলে না। কারণ কি? কারণ হচ্ছে মোল্লারা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু এবং ভারত, শেখ হাসিনা, জয় বাংলা, 72-এর সংবিধান, জয় বাংলা স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই ধরনের স্লোগান তাদের পছন্দের না। তার জন্য মোল্লারা চুপ। মোল্লারা কি বলেছে, যে ভারত ছাড়া যাহাকে ইচ্ছা তাহাকে বন্দর দিয়ে দেওয়া হোক। তার মানে ভারত ছাড়া যাহাকে ইচ্ছা তাহাকে যদি দেশ দিয়ে দেয় কোনো সমস্যা নাই, আর পাকিস্তানকে দিলে তো তাদের জন্য ঈদ লেগে যাবে, যদি অলরেডি পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছে। এইখানে সাথে সাথে আরেক মহান প্রভু যে এম্বাসি থেকে কথা বলা হয়েছে বললেন, তারা তো আছেই, তাদের চুক্তির ব্যাপারে কিন্তু এবার আর স্লোগান নাই। আগে তারা স্লোগান দিত রুশ ভারতে দালালেরা হুঁশিয়ার সাবধান, তারপরে তারা স্লোগান দিল রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেল, তোদের দিনে এই স্লোগান দিল জামাতিরা। এখন মোল্লারা চুপ, কারণ মোল্লাদের স্বার্থ যদি আপনি উদ্ধার করেন তাহলে আপনি যা ইচ্ছা তাই করেন, সমস্যা নাই। যেমন ডক্টর ইউনূস একজন নাস্তিক, তখন মোল্লাদের কাছে খুব ভালো হয়ে গেছিল। কারণ কি? কারণ এই এই নাস্তিক হলেও, বেনামাজি হলেও, যিনি ইসলাম নিজেও বুঝেন না, এমনকি কেউ কেউ বলে তিনি ধর্মান্তরিত খ্রিস্টান, তার সন্তানেরা এই দেশের নাগরিক না, তার স্ত্রীরা এই দেশের নাগরিক না, তিনি নিজেও এই দেশের নাগরিক না, তার ব্যাপারে কিন্তু তাদের কোনো স্লোগান আমরা দেখি নাই, তাদের বিরোধিতা করতে। কারণ কি? কারণ যাকে তারা ক্ষমতায় বসিয়েছিল সেই লোকটা এই দেশের স্বাধীনতা বিরোধীদের স্বার্থ রক্ষা করেছে, তাই তাদের সমস্যা নেই। সুতরাং এখানে এখন আমেরিকা আসুক বা অন্য কোনো দেশ আসুক, এদের শুধু সমস্যা ভারত নিয়ে। কারণ ভারত এই দেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, এই কারণে তাদের ভারত প্রবলেম। এখন আপনি যেটা বলেছেন বাংলাদেশ আগে না, তাহলে পিছে কারা, এটা আবার যদি আমাদের মুস্তাকা প্রধানমন্ত্রী বলতেন তাহলে আমরা একটু পুলকিত হতাম, আনন্দিত হতাম, নিশ্চিন্ত হতাম। তো এদের ক্ষমতায় আনছে, তারাই তো তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, তারাই তো তাকে যেমন সরকারি দল বানিয়েছে তেমনি সরকারি বিরোধী দল বানিয়েছে এই জামাতকে আর আমার ভাবির পোলাদের। এই ব্যাপারে ডক্টর সিরাজুল ইসলাম, বামদের আব্বা, তিনি বলেছিলেন যে মৌলবাদী শক্তি সবসময় সাম্রাজ্যবাদী শক্তির দালাল হবে, সবসময় তাদের স্বার্থ রক্ষা করবে। তাদের সাথে যে ঝগড়া বিবাদ, এগুলো হচ্ছে সাপ সাপুরের লড়াইয়ের মতো। তারা একে অপরের সম্পর্ক, একজন আরেকজনের মানে খাদ্য জোগাড় করে তাদের রক্ষা করে, এরকম তিনি ব্যাখ্যা, তার বক্তব্যের ব্যাখ্যাটা এরকম তিনি বলেছিলেন। তো এরা তো থাকবেই তাদের পক্ষে, 71-এ কি তাদের পক্ষে ছিল না? এরা তো তাদের পক্ষে থাকবে। আর তারাই এখন তো তারাই বাংলাদেশে যদি আপনি, আওয়ামী লীগ তো ক্ষমতায় টুমোর আসবে, তাই না? তখন দেখবেন এই জামাতকে নিষিদ্ধ করা তো দূরের কথা, বিএনপি নিষিদ্ধ করা তো দূরের কথা, ওই যে আমার ভাবির পোলাদের দল আছে না, যাদের সেক্রেটারি কে, সভাপতি কে কেউ জানে না, এই ভাবির পোলাদের দল, গণরিয়া পরিষদ নাকি কি আরো আছে, তারপরে কি বৈষম্য বিরোধী কি ন্যাশনাল কটকটি পার্টি না যে কি যেন কি, এগুলো আবার আরেকটা আছে কি যেন একটা পার্টি আছে,
তাদের দলের সেক্রেটারি কে কেউ জানে না। এই দলগুলোর যদি একটাকে নিষিদ্ধ করে দেখবেন, তখন কত মানুষ গণতন্ত্রের জন্য মায়া কান্না শুরু করে দিবে যে গণতন্ত্র খত্রে মেয়ে, গণতন্ত্র খত্রে মেয়ে। আর জামাতকে নিষিদ্ধ করলে বলবে গণতন্ত্র ইসলাম খত্রে মেয়ে। এগুলো স্লোগান দেওয়া শুরু করবে বাংলাদেশে, লেখালেখিও শুরু করবে যথারীতি। এমনকি এই বিদেশি প্রভু, মহাপ্রভু, সেমি প্রভু, কোয়ার্টার প্রভু, এরাও দেখবেন তখন বলবে বাংলাদেশের গণতন্ত্র খত্রে মেয়ে। কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল আওয়ামী লীগ, যে বাংলাদেশকে পয়দা করেছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন গণতন্ত্র খত্রে যায় না। এমনকি সেই আওয়ামী লীগকে পয়দা করেছে ছাত্রলীগ। সারা জীবন শুনেছি বাপের কোলে পোলার, বাপ মায়ের কোলে পোলা জন্ম হয়, কিন্তু কোনো কোনো সময় কঞ্চে, মানে বাসের চেয়ে কঞ্চে যে বড় হয়, সেটা হলো ছাত্রলীগ। ছাত্রলীগ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, সেই ছাত্রলীগও আজকে নিষিদ্ধ। এখন গণতন্ত্র খত্রে যায় না। কিন্তু যেদিন আপনি ছাত্র শিবির নিষিদ্ধ করবেন, এই যাদের পূর্ব নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, যারা এই আলবদর রাজাকার হয়ে কাজ করেছে, স্বাধীনতা বিরোধীর পক্ষে হয়ে কাজ করেছে, পাকিস্তানের পক্ষে কাজ করেছে, পাকিস্তানি সেনাদের পক্ষে কাজ করেছে, সেই সমস্ত দালাল সংগঠন এই সবচেয়ে রক্কাটা পার্টিটাকে যদি আপনি নিষিদ্ধ করে দেন, দেখবেন তখন বলবে গণতন্ত্র খত্রে মেয়ে। কিন্তু এখন গণতন্ত্র আর খত্রে মেয়ে যাচ্ছে না। কারণ এরা হচ্ছে মামুরা আর খালুরা, দাস আর প্রভুরা এখন ক্ষমতায় এবং বিরোধী দলে, যার জন্য আর কোনো গণতন্ত্র খত্রে মেয়ে যাচ্ছে না। আমিও মনে করতে পারি বাংলাদেশের আমি প্রেসিডেন্ট হয়ে যাইতেছি। এগুলো স্বপ্ন দেখলে তো দোষ হবে না। শোনেন, তাদের পিছনে যে খুঁটিটা আছে না, সেই খুঁটিটা যেদিন চলে যাবে বা সেই খুঁটিটা থাকবে না, 2 দিন আগে পরে তো সেই খুঁটি থাকবে না। আমরা সেই খুঁটিটাকে চিনি। এই খুঁটিয়ালারা আজ পর্যন্ত যাদের খুঁটি হয়েছে, তাদেরকে কাউকে পানিতে ভাসিয়ে দিয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে, তারাই। এদেরকে ধ্বংস করতে আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না। এদের যারা বন্ধু হয়েছে না, তাদের শত্রুর দরকার হয় নাই, সারা পৃথিবী জানে। তো যারা এখন স্বপ্ন দেখতেছে এরা মেম্বার হইতে পারবে, তারা আশা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন থাকবে না, সংখ্যালঘুদের কাছে ওদের দলে যাবেটা কি? ওদের নিজের দলেরই তো অস্তিত্ব নাই। কয়দিন পরে এগুলো জামাতে গিয়ে যোগ দিবে, কারণ ওরা তো নিজেরা জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। আবার জামাত হইলো বিএনপির বি টিম। এরা কারা? এরা দেখবেন, এরা কালকে যখন তাদের প্রভুর খুঁটিটা চলে যাবে, খুঁটার জোরে পাঠা অনেক কিছু করতে পারে। তাহলে আমার ভাবির পোলারা, কোনো যে 6টা আমার ভাবির পোলা এমপি হয়েছে, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মেম্বার হইতে পারবো? বলেন তো তাদের। আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে অংশ নিত, ওরা এজেন্ট খুঁজে পাইতো? ওদের তো দূরের কথা, জামাতের 5টার উপরে সিট হইতো, 5টা পাইতো কিনা সন্দেহ। ইলেকশন তো একদিন এই দেশে হবেই, তখন দেখবো আমরা কার কত ভোট। ওই 1 কোটি ভোটের সাথে বিএনপির সম্পর্ক, নাকি 5 কোটি ভোটের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, নাকি সেটা মাঠে একতরফা খেলা হচ্ছে। রেফারি তাদের, দর্শক তাদের, ফুটবল তাদের, মাঠ তাদের, লাইন্সম্যান তাদের, গোলকিপার 2 দিকেই তাদের, ডিফেন্সও 2 দিকেই তাদের। এইরকম প্রীতি ম্যাচ খেলা। ওই যে এফডিসির লোকজন এসে ফুটবল খেলে না, হাত দিয়ে গোল দিলেও গোল হয়, মাথা হাপা না, হাত দিয়ে মারলেও তাদের সেটা গোল হয়ে যায়, অফসাইড আর কিছুই নাই। ঠিক আছে, 4-5 জন যদি হাত দিয়ে ধরে নিয়ে গোল পোস্টে, ওইটা গোল। ওইরকম খেলা তো হইতেছে। এরকম রাজনীতির খেলাতে তো অনেক কিছু স্বপ্ন দেখা সম্ভব। কিন্তু আমার ভাবির পোলারা জানে না যে, ভাবির পোলারা তো দূরের কথা, ভাবির পোলাদের যে আব্বা, চাচা, জ্যাঠা, মামা, খালু আছে, আওয়ামী লীগ যেদিন মাঠে থাকবে, এরা বাতাসের মতো উড়ে যাবে, ওই বাতাসে খড়কুটোর মতো উড়ে চলে যাবে। এটা এরা জানে না। তো এরা বুঝবে কয়দিন পরে। এখন তো মনে করতেছে হাতির উপরে উঠলে, যে হাতির উপরে থাকে তার অনেক বড়ই মনে, অনেক উঁচা, নামার পরে না বোঝা যায় সে কতটুকু। এরা তো এখন হাতির উপরে চড়ে ঘুরতেছে, নিজেদের বড় কিছু মনে করতেছে। হাতি থেকে নামার পরে বুঝবে হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এবং আমরাও যখন মাঠে থাকবো, এই ভাবির পোলাদের শ্বশুর, শাশুড়ি, বাপ মাও কারো হাড়ি কিনতে খুঁজে পাওয়া যাবে? এদের তো মূত্র ত্যাগ করলে ভেসে যাবে। এখন তারা পাহাড়ের উপরে চড়ে আছে, তাদের সামনে পরার শক্তিগুলো পাহাড় হয়ে কাজ করতেছে। এগুলো যখন থাকবে না, তখন আমরাও দেখবো কত কিছু হয়। ওদের মির্জা আব্বাসের যেভাবে গালিগালাজ করেছে, পাটোয়ারি নাকি ফাটোয়ারি, যেভাবে গালাগালি করলো, বঙ্গবন্ধুকে যেভাবে গালাগালি করলো, যেই দিন এই খুঁটিটা থাকবে না, ওকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে? ছাত্রলীগের তো ওর উপরে পেশাবো করবে না, এই পাটোয়ারির উপরে। ওর গুনে ছাত্রলীগ, আওয়ামী লীগ তোর বাপ মা, ওর মায়ের ভাতার কেউ গুনে না। গোলামি করার জন্য আসছে, এদের প্রভুরা তাদের পাঠিয়েছে। অনেক আবদার তারা করতেই পারে, মামার বাড়ির আবদারের মতো। এখন যা ইচ্ছে তারা তাই করতে পারে। তারা বাংলাদেশকে এখন পাকিস্তান বানাইতে পারবে। তারা ওই আন্তর্জাতিক কোনো স্থানে গিয়ে তারা তার শ্রেষ্ঠ হইতে পারে, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে।
কারণ আপনি তো দেখলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে তারেক রহমান নাকি ওই সালাউদ্দিন নাকি ফালাউদ্দিন বলে সে। কারণ হলো সে দেখলাম আজকে কৃষি মন্ত্রীর বক্তব্য উনি দিচ্ছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আইন নিয়ে কথা বলেন, মানে হেন মন্ত্রণালয় নাই তা নিয়ে কোনো কথা বলেন না, মানে সবকিছুতেই সালাউদ্দিন। তো এই দেশে তো সবকিছুই সম্ভব। এই দেশে যে আসলে কি ঘটে আর কি ঘটে না, কে যে কার দায়িত্ব পালন করতেছে, কে যে কার দায়িত্ব পালন করতেছে না, এই যে হযবরল অবস্থা। কারণ এটা একটা মুসলেকা সরকার, এটা একটা তাবেদার সরকার, তাই তারা এগুলো করতেই পারে। আর রজার খলিল যেটা বলেন, সে শুধু অভিযুক্ত নয়, সে পলাতক ছিল। পলাতক ছিল মানে ওই ঘটনাগুলো সত্য, কোনো না কোনো ভাবে তার সেখানে সম্পৃক্ততা ছিল। কারণ সে যদি দোষী না হতো, এই রজার খলিল, ব্লেজার খলিল, এই বদমাইশটা যদি দোষী না হইতো, তাহলে পালায় ছিল ওখানে এতদিন। আমাদের যারা পালাতক বলে, আত্মগোপনে আসি বলে, তাদের কাছে প্রশ্ন করি, তোমাদের এই ব্লেজার খলিল, রজার খলিল, রোহিঙ্গা খলিল, সে কেন 13 বছর বাংলাদেশে ছিল না? জিজ্ঞাসা করে তো। ওর মায়ের ভাতারের দেশে কেন চলে গেছিল? এত বড় সাহসী, এত যোগ্য, এত বড় রাজনীতিবিদ, যেই দেশের নাগরিক নেই, এই দেশের মানুষের তো লজ্জা নাই, হায়া নাই। তার জন্য এই রজার খলিল পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির তো লজ্জা হায়া নাই, তাই হচ্ছে খলিল পররাষ্ট্রমন্ত্রী। লজ্জা হায়া থাকবে কেমনে তাবিদারি হলে? রজার খলিল বাংলাদেশের নাগরিক, আপনি তাকে ভোট দিতে দেখেছেন? সে তো বাংলাদেশে ছিল। এই যে কাজের বেটি ফাতেমা ভোট দিছে তা দেখাইছে, আর রজার খলিল এত বড় পাওয়ারফুল, তাকে আমরা ভোট দিতে দেখলাম না। কারণটা কি? এমনকি যাদের ডুয়েল সিটিজেন আছে তাদেরও ভোট দিতে দেখেছি আমরা। নাটক আমরা বহুত দেখেছি। আমরা দেখেছি যারা এই দেশের ডুয়েল সিটিজেনে বসে আছে তারাও এবার ভোট দিয়েছে। কিন্তু আমরা ব্লেজার খলিলকে নাকি রেজার খলিল নাকি ব্লেড খলিল একে তাকে আমরা দেখি নাই। তো এখন তাদের ন্যূনতম তো লজ্জা থাকা উচিত। আওয়ামী লীগের পররাষ্ট্র মন্ত্রীকে ফোন দেয় কেন? শেখ হাসিনাকে খুঁজে কেন? তাদের তো লজ্জা নাই, আয় নাই, আর থাকবে কেমনে? ক্ষমতার মোহে তারা সবকিছু করতে পারে। সেই জন্য আমি বলেছিলাম, শেখ হাসিনাকে বর্তমান সরকারের এই মুহূর্তে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করুক, এই দেশের ক্রাইসিস মীমাংসা করে দিবে, এই দেশের ক্রাইসিস, এই দেশের সমস্যা সমাধান করে দিবে। তার তো প্রমাণ পেয়ে আমি তো হয়তো 15 দিন যাবত তো বলতেছি, 20 দিন যাবত, যে শেখ হাসিনাকে তারা নিয়োগ দেখ সুপার লিডার হিসেবে, তারা তাকে সুপ্রিম লিডার ঘোষণা করুক, বাংলাদেশের সমস্যার সমাধান হবে। এই তো চলে গেছে, এই তো পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে শেখ হাসিনার কাছে চলে যেতে চায়, যেতে হবে। শেখ হাসিনা ছাড়া আর ভারত ছাড়া মুসলেকা সরকার যত মহাশক্তিদের কাঁধে চড়ে আসুক, আর পায়ে চড়ে আসুক, কোলে চড়ে আসুক, আর পেটে হয়ে আসুক, আর আঁচলে বেঁধে আসুক, আর পায়ে হাতে পায়ে ধরে আসুক, এই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, ভারত ছাড়া এই বাংলাদেশ অস্তিত্ব টিকে থাকবে না। 2 দিনে আগে পরে বাংলাদেশের মানুষ এটা জানবে, বুঝতে পারবে, আর না হলে তারা ভুক্তভোগী হবে। অলরেডি হচ্ছে, আপনি দেখতেছেন তো যে এই ক্রাইসিসে কি কি হচ্ছে। কি কি হচ্ছে দেশে? সারা দেশে তেল নাই, বিদ্যুৎ নাই, গ্রামে গঞ্জে নাকি 7-8 বার কারেন্ট যায়, কোথাও কোথাও নাকি 14-15 বার যায়, কোথাও কোথাও বলে এখানে বিদ্যুৎ যায় না, আসে, এরকম বয়ান দেওয়া শুরু করেছে এখনই। আবার শুনলাম আদানি তার বকেয়া দাবি করেছে। এই ক্রাইসিসের সময় আওয়ামী লীগের কাছে তো যেতেই হবে। তো রজার খলিলের পদের জন্য না, শুধু এই বাংলাদেশ সরকার, এই তথাকথিত সরকার, মুসলেকা সরকার টিকে থাকতে হলেও শেখ হাসিনার কাছে যাইতে হবে, তাছাড়া থাকতে পারবে না। তার সিমটম এগুলো আর কি। তনু হত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা ঢাকা থেকে, শাহবাগ থেকে ইমরান সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের কর্মী নেতারা সহ আমরা কুমিল্লায় রোড মার্চ করি। সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম, আমি নিজেও সে সময় যুক্ত ছিলাম এই আন্দোলনে। আমরা দেখেছি তখন তনু হত্যার বিচারের ব্যাপারে এমন তামাশা করা হয়েছে, এমনকি এও বলা হয়েছে তাকে নাকি জিনে ধরেছে, তাকে নাকি জিনে মেরে ফেলেছে। এমন বক্তব্য আমরা শুনেছি, এমন হাস্যকর বক্তব্য আমরা দিতে দেখেছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে এটা নিয়ে তৎকালীন সরকার এবং সেনাবাহিনী, যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের নিয়ে টু শব্দটি করেনি। আমরা তাদের গ্রেপ্তার দেখিনি। এখন যেহেতু গ্রেপ্তার, আপনি যেটা বললেন যে যে সব সেনাবাহিনী দায়ী নয়, ঠিক আছে, এটা সত্য। অবশ্যই সেনাবাহিনীর একজনের কর্মকাণ্ডে তো সকলে দায়ী নয়, কিন্তু আমরা তো সেনাবাহিনী থেকে কোনো মানে আমরা কোনো পদক্ষেপ নিতে তো দেখি নাই। সেনাবাহিনীর ভিতরে আমি জানি, আমিও ক্যান্টনমেন্টে আসা যাওয়া যেহেতু আছে, সেখানে পান থেকে চুন খসে পড়লে সেনাবাহিনী সেটা নিয়ে নাক গলায়। তাহলে কেন তনু হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সেখানে কুমিল্লা ক্যান্টনমেন্টে আমরা ওইখানে অবস্থান নিয়েছিলাম, তারা এত বড় একটা আন্দোলন, তারা তো কোনো পদক্ষেপ নেয়নি। এখানে আমি মনে করব যে সেনাবাহিনীও এর জন্য আংশিক হলেও দায়ী। আর আপনি যেটা বললেন যে সেনাবাহিনী, যে তারা আমাদের সাথে ছিল, আমাদের দেশের ভালো কাজও ছিল, মন্দ কাজও ছিল। তারা শুধু রাজনীতিবিদদেরকে হত্যা করে নাই, বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, তারা কিন্তু তাদের লোক জিয়াউর রহমানকে মেরে ফেলেছে।
অর্থাৎ তারা কাক হয়ে কাকের গোস্ত খেয়েছে। মোল্লার মিলিটারি এই বাংলাদেশে কোনোদিনই ভালো ফল বয়ে আনতেছে না, আমরা দেখতে পারতেছি না। এই মোল্লা মিলিটারি, আমরা অনেক মিলিটারিকে দেখি যারা মুক্তিযুদ্ধ ছিল, এখন দেখি ইউটার্নে গেছে, তারা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা, তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে। প্রতিদিন প্রত্যেক বক্তব্যে তারা প্রমাণ করে দিচ্ছে। অনেকে আবার অনেক খেতাব পেয়েছেন, খেতাব প্রাপ্ত। আমরা দেখতে পাচ্ছি এখন তাদের বক্তব্য কি। তাদের প্রথম আক্রমণ হচ্ছে আওয়ামী লীগ, তাদের প্রথম আক্রমণ হচ্ছে বঙ্গবন্ধু, তাদের প্রথম আক্রমণ হয় ভারত। ভাই, একজন মুক্তিযোদ্ধা কিভাবে বঙ্গবন্ধুকে আক্রমণ করার কথা বলে? একজন মুক্তিযোদ্ধা কিভাবে সরাসরি ভারতকে সমালোচনা করে? কারণ মুজিবনগরের সরকার তারা পালনই করেনি, মুজিবনগর সরকার দিবস তারা পালনই করেনি। কেন? কারো দিনে তারা যুদ্ধ করেছে। সেক্টর কমান্ডার কার অধীনে ছিল? নিশ্চয়ই সেক্টর কমান্ডারদের অধীনে মুজিবনগর সরকার ছিল না, মুজিবনগর সরকারের অধীনেই তারা ছিল, তাই না? ইতিহাস তো তাই বলে। কই তাদের তো কথা বলতে শুনি না। বঙ্গবন্ধু সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়ে গেলে আপনি শাসক শেখ মুজিবুর রহমানের, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সমালোচনা করতে পারেন, কিন্তু ৭১-এর ভূমিকা আপনি কেন সমালোচনা করেন? এই কথাটা আমাকে জবাব দিতে হবে। যে সমস্ত লোকেরা বঙ্গবন্ধু সমালোচনা করে ৭১ সালে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু সমালোচনা করে, তারা কিরকম মুক্তিযোদ্ধা? কিরকম মুক্তিযোদ্ধা যে তারা জামাতে যোগ দেয়? কিরকম মুক্তিযোদ্ধা সারাদিন ভারতকে গালি দেয়? দালমে কুস্ত কালা হায়। এরা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা। ডাকাতও মুক্তিযোদ্ধা হয়ে যাইতে পারে, কারণ হাতে তো অস্ত্র আছে। তো ডাকাত মুক্তিযোদ্ধা হইলে তো হবে না। আমরা দেখেছি বঙ্গবন্ধুর সম্পর্কে যারা সমালোচনা করতেছে, আমরা কি দেখি? আর সেনাবাহিনী কথা যেটা বললেন, অত তুলসী পাতায় ধোয়া না। এরা এই বাংলাদেশের সর্বপ্রথম রক্ত দিয়েছে যার উপর আক্রমণ হলো বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে 25শে মার্চে হামলা হয়েছিল, রক্তাক্ত হয়েছিল বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনীর উপর হয় নাই। দ্বিতীয়ত, এই পুলিশ বাহিনীর উপরে জুলাই ২৪-এর সন্ত্রাসের সময় এই পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে চিরতরে। বাংলাদেশের পুলিশ বাহিনী আর কোনোদিন দাঁড়াইতে পারবে না, আপনি নিশ্চিত থাকেন। এই বাংলাদেশের পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে এই মোল্লার মিলিটারি মিলে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো। আর কোনোদিনে দাঁড়াইতে পারবে না। আওয়ামী লীগ আসলেও না, আপনি লিখে রাখতে পারেন, আওয়ামী লীগ আসলেও বাংলাদেশ পুলিশ আর কোনোদিনে দাঁড়াইতে পারবে না। আর সেনাবাহিনীরা হচ্ছে এই মোল্লার মিলিটারি। কোন দেশ যদি মোল্লার কবলে পড়ে, তাতে দেশ ধ্বংস হয়ে যাবে। কোন দেশ যদি মিলিটারি কবলে পড়ে, দেশ ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় দুই আপদ একসাথে আসছে, মোল্লার মিলিটারি মিলে বাংলাদেশকে দখল করে বসেছে। সুতরাং এই দেশের ধ্বংস অনিবার্য, আপনি ঠেকায় রাখতে পারবেন না। তো আপনি বলছেন সেনাবাহিনী এইভাবে বেশে ব্যারাকের বাইরে থাকবে, পুলিশের ভূমিকা পালন করতে থাকবে, এভাবেই চলবে? সেটাই তো আমরা সারা জীবন শুনি যে প্রমোশন হয়, মানে নাপিত দারোগা হইতে চাই শুনছি, কিন্তু দারোগা যে নাপিত হইতে চাই এটাই প্রথম বাংলাদেশে দেখলাম। আর্মিরা এখন পুলিশের ভূমিকা নিবাইতে চায়। কারণ কি? দালমে কুস্ত কালা হায়, দালমে কুস্ত কালা হায়। কারণ কি? কারণ হচ্ছে পুলিশ এই দেশে পাকিস্তানের সেনাবাহিনী প্রকাশ্যে ক্ষমতা দখল করে, বাংলাদেশের সেনাবাহিনী পর্দার আড়াল থেকে দখল করে, কখনো কখনো নিজেরাই দখল করে। আপনি দেখেন জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, এরশাদ ক্ষমতা দখল করেছিল। ২০২৪-এর ৫ই আগস্ট এটা হচ্ছে আর্মি কু, এটা সেনাবাহিনী ঘটিয়েছে। কাদেরতে ঘটিয়েছে? জামাতকে দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? আমাদের ভাবির পোলা দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? শিবির দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? টোকাইদের দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? স্বাধীনতা বিরোধী দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? মিলিটারিদের দিয়ে, মোল্লাদের দিয়ে। হিজবুত আপনি তাহরির, দেখেন সব তো সিম্পটম পরিষ্কার। হিজবুত তাহরিরও ছিল এখানে একটা আর হিজবুত তাহরির তো বটেই, জঙ্গিবাদী তো জঙ্গিদের দিয়ে ঘটাইছে। তারপরে তাদের ভিতরে লোক ছিল। আর যেটা বললেন তনু যে যার উপরে অভিযোগ, যাকে গ্রেপ্তার, হয়তো বা সে আওয়ামী লীগপন্থী, তাই ধরেছে। তনু হত্যাকাণ্ড তো আরো তো অভিযোগ আছে, তাদের অ্যারেস্ট করে না কেন? হতে পারে সেই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে একেবারে হঠাৎ করে এত আইনের শাসন কায়েম করতে চাচ্ছে, এটাও আরেকটা সন্দেহজনক। কারণ হযরত আলী বলেছিলেন যে শয়তান যখন ভালো কাজ করে তখন সন্দেহ আরো বেশি করবা। তো হঠাৎ করে তনু হত্যা, যেটা নিয়ে আমরা আওয়ামী লীগের আমলে আন্দোলন করলাম, গ্রেপ্তার হইলো না। ইউনূসের আমলে গ্রেপ্তার হইলো না। হঠাৎ করে বিএনপির আমলে এসে এত দরদ উঠলো যে গণজাগরণ মঞ্চ যাদেরকে নিয়ে আন্দোলন করে, যার পক্ষে এই ইমরান এই সরকার আন্দোলন করে, আমরা আন্দোলন করি শাহবাগ থেকে, তাদের পক্ষে তার বেদনা উঠলো। দালমে কুস্ত কালা হায়। সম্ভবত সেই লোকটা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বল, তার জন্য গ্রেপ্তার করেছে। আরো তো আসামি আছে, তাদের ধরুক। সেটা আচ্ছা, ওই যে আরে সাংবাদিক, আরে কি সাংবাদিক দম্পতি, আরে ভুলে গেলাম, এত বড় ঘটনা। আরে সাংবাদিক দম্পতি যাদের হত্যা করা হলো, সাগররুনি হত্যার কোনো কিছু তো আমরা খুঁজে পেলাম না। ইউনূসের আমলে এত না শুনলাম গল্প
যে এর জন্য দায়ী আওয়ামী লীগ, এর জন্য দায়ী শেখ হাসিনা, এর জন্য দায়ী ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আর্মি, কত কিছু। সেটা তো আমরা চার্জশিটে দিতে দেখলাম না। কতবার শেখ হাসিনার সমালোচনা করা হয়েছে, আওয়ামী লীগের সমালোচনা। এখন ইউনূসের আমলে দেয় না, বিএনপির আমলে দেয় না, ভাই কেন দেয় না? সুতরাং এখানে তনু হত্যাকারীকে, তনু ধর্ষণ এবং হত্যা মামলায় যাকে ধরা হয়েছে, এতেই এই তথাকথিত মুস্তাফা সরকারকে পাওয়া দেওয়ার কিছু নেই। কারণ শয়তান যখন ভালো কাজ করে বুঝতে হবে এর মধ্যে আর একটা বড় শয়তানি আছে। সে এক সময় অনেক ভয় পেত, ধীরে ধীরে সে আর তার মনিবকে ভয় পায় না। তো এই ভয় না পাওয়ার কারণ হলো, আমরা গবেষণা করে দেখেছি এই বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে সেনাবাহিনী। আর একটা নাম নিলে তো আরো সমস্যা, এই যে আবার বলতে আমলা, এই দেশের আমলা, সেনাবাহিনী আর মোল্লা, এই তিনটা মিলে দেশটাকে ধ্বংস করেছে। যদি আরো সব দোষ রাজনীতিবিদকে দেয়। আচ্ছা, এই যে চেয়ারম্যান যে ঘুষ খায়, চেয়ারম্যান যে গম চুরি করে, এমপি যে টাকা চুরি করে, মানে প্রকল্প চুরি করে, এর কমিশন সচিবেরা পায় না, আমলা পায় না? এগুলো তো আমাদের কেউ বলে না। শুধু আমি আগে মনে করতাম চেয়ারম্যান হচ্ছে গমসুর, মেম্বার গমসুর। আমার এক কাজিন মেম্বার হয়েছে, গমসুর, গমসুর এগুলো মনে করতাম। বা যারা আমাদের চেয়ারম্যান ছিল, পরিচিত চেয়ারম্যানের পোলাদের বলা, তুই তো গমসুরের পোলা, ঠিক আছে? আমার নানা কেউ গমসুর হিসেবে এর সাথে আমলে অ্যারেস্ট করা হয়েছিল, 8 মাস নাকি 9 মাস জেল কেটেছে, ঠিক আছে? তা আমরাও জানতাম গমসুর, কিন্তু আসলে তো তা না। আমার নানা আবার এর সাথে ওই লম্পটের সাথে পার্টির লোক ছিল, ঠিক আছে? তাকে ক্ষমতায় আসার পরেই বিএনপি এসে তাকে জেলে উঠাইছিল। যাই কোনো অন্য বিষয়, এই গমসুর হিসেবে ধরছিল। শুনেন তো, এই যে গমসুর বলে, তা আমিও তাই জানতাম এগুলো গমসুর, কিন্তু রিয়ালিটি কি? এই যে যত যত টাকা পয়সা, প্রজেক্টের টাকা পয়সা আমলারা খায় না, আমরা তো সবাই জানি 40% উপর থেকে আগেই নিয়ে নেয়। নেতারা কয় টাকা পায়? চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রকে যে এত গালি দেয় আমরা, ভাই সাংবাদিকেরা দেয়, সেনাবাহিনী বলে কি ব্লাডি সিভিলিয়ান, সেনাবাহিনীরা খায় না? আচ্ছা, পাসপোর্ট অফিসের দায়িত্বে কি আছে বলেন তো আপনি? পাসপোর্ট অফিসের ডিজি কে? মেডিকেলের ডিজি কারা থাকে? সেনাবাহিনী। হ্যাঁ, তাহলে ওইখানে কেন দুর্নীতি হয়? হাসপাতালে এত ভালো তারা, সেনাবাহিনী। এত ফেরেস্তা তারা। আর আমি কেন সাহস পাই জানেন? কারণ শুরুতেই ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলাম বলে হয়তো সেখান থেকে কিছু বিপ্লবী চেতনা পেয়েছি। তাছাড়া সবসময় যারা দেশে ক্রিটিক ছিলেন তাদের বইগুলো পড়েছি, আর নিজে সবসময় সৎ থাকার চেষ্টা করি। কারণ কোনো এজেন্ডা বা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলি না, যা স্পষ্ট, যা দেখি সামনে তাই বলি। কারণ আমার তো ওই যে বাংলাদেশের বুদ্ধিজীবীর মতো কলাম লেখা ভাত খাইতে হবে না, বাংলাদেশের বুদ্ধিজীবীর মতো আমাকে তো অমক জায়গায় দায়িত্ব নিতে হবে না, তমক জায়গায় দায়িত্ব নিতে হবে না। আমার তো ভোটেরও দরকার নাই, তাই আমি তো এমপি মন্ত্রী হইতে যাব না, তাই আমার সেনাবাহিনীর আমার তুয়াজ করার তো দরকার নাই। যা সত্য তাকে কাউকে না কাউকে বলতে হবে। তো আমার যে আমার এই ব্যাপারে যদি আপনি, যেমন আমার আদর্শিক ভাবে আমি সক্রেটিসকে পছন্দ করি, আমি তার রুহানি নাতিপুতি বলতে পারেন। আর বাংলাদেশে যারা আছে তেমন জসিমউদ্দিন মন্ডলের চিন্তা চেতনা, আমাকে চিন্তা চেতনা আমি, তারপর হায়দার আকবর খান রণ, তাদের যে বিপ্লবী, আমি বলতেছি না তাদের মিউচুয়াল কথা বলি নাই। অনেক বামপন্থী আছে এখন, চলে গেছে, যারা এখন উল্টো হয়ে গেছে, কিন্তু তাদের যে অতীত আদর্শ সেগুলোকে আমি ধারণ করি। পাশাপাশি ডক্টর হুমায়ুন আজাদ যিনি বলেছেন যে কখনো ক্রিটিক হও, ক্রিটিক। দেশের জন্য যদি কিছু করতে চাও, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য যদি কিছু করতে চাও, তোমাকে ক্রিটিক হতে হবে। সমালোচনা যদি না করো তাহলে দেশ, সমাজ, রাষ্ট্রের কোনো পরিবর্তন আসবে না। এই কারণে আমার একটা সাহসের ব্যাপার। আর মোল্লারা তো আমার পিছে আগেই লেগে আছে। আর মিলিটারি ব্যাপারে এরা কথা বলবে না, কেন? এর উপরে উপরে এরা সুশীল, আমি তো আর সুশীল না। আমি যা দেখি সাদাকে সাদা বলি, কালাকে কালা বলি, এবং বলছি এবং বলবো। আমি জানি আমার বিরুদ্ধে মোল্লারা আছে, আমার বিরুদ্ধে মিলিটারি তো আছেই, আমার বিরুদ্ধে সমাজের যারা রক্ষণশীল তারা সবসময় বিরোধিতা করবে, করলে কিছু করার নাই। এগুলো আমাকে বলে, কাউকে না কাউকে তো বলতে হবে। আমি ওই যে আরেকটা কথা শুনেছি যে যখন যোগ্যরা তাদের দায়িত্ব পালন না করবে তখন বাধ্য হয়ে অযোগ্যদেরই কথা বলতে হয়। আমি চাইছিলাম এখানে যোগ্যরা এসে বলুক, তারা বলে না বলে আমি বলি। আজকে যদি এই দেশের বুদ্ধিজীবীরা বলতো তাইলে আমি বলতাম না, তারা বলে না, কিন্তু আমার তো, আমি দেশে জন্মেছি। বিনা আগুন দিয়েও তাদের হচ্ছে যদি রাধা, তবু কেন দুই চোখেতে ধোয়া লেগে কাদা। মানে ওই পুতুলের বিয়ে দেওয়ার জন্য বনভোজনে কিছু ছেলে মেয়ে মিলেছে, নুরুপুষি, আয়শা সুপি সবাই এসেছে বনভোজনে, তারা যেন আজ হেসেছে, এরকম একটা কবিতা অনেক আগে পড়েছি। তো ওই কবিতা কি হচ্ছে, তারা পুতুলের বিয়ে দিতে এসছে, এক একজনে কেঁদে বুক বাসায় পেলে পুতুলকে বিয়ে দেওয়ার জন্য, মানে কাদার ভান করে। তারপরে এখন লেখক বলছে যে বিনা আগুন দিয়েও তাদের হচ্ছে যদি রাধা, তবু কেন দুই চোখেতে ধোঁয়া লেগে কাদা। তারা আগুন নেই, কিচ্ছু নাই, রান্না বান্না করে, তবু আবার কেউ কেউ আবার এভাবে হাত দিয়ে খুচিয়ে খুচিয়ে চোখ পরিষ্কার করে, মনে হয় যেন সে কাঁদছে। তো বাংলাদেশে
যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা রাজাকার, আল বদর, আল শাম, শান্তি বাহিনী, পাকিস্তান বাহিনী, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলাম তাদের বিচার করার জন্য সুনির্দিষ্টভাবে এই ট্রায়ালটির এই আইনটি করা হয়েছিল। সেই আইনটিকে 1971 সালের রাজাকারদের জায়গায় ওই রাজাকারেরাই 1971 সালে যারা মুক্তিযুদ্ধে যারা এই রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের বিচার করছে। তো এই বিচার করতে ওই আইনে এই বিচার তো চলে না, তাহলে করছে কিভাবে? এটা করছে এইভাবে, ওই যে শিশুরা যেভাবে আগুন দিয়ে রান্না করে না, রান্না হয় শুধু মানে মনে মনে, সেখানেও আবার চোখের পানি মুছে। তো এখন আপনি যে কথাটি বলছেন, যদি কোনো সভ্য দেশ হতো, সভ্য কোনো সিভিলাইজ যদি বিচার ব্যবস্থা থাকতো, ইফেক্টিভ কোনো জুডিশিয়াল সিস্টেম থাকতো এবং ক্রেডিবল কোনো গভর্নমেন্ট থাকতো, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, জামাতের বিরুদ্ধে হোক, বিএনপির বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধে হোক, তারা সেটা তদন্ত করতো, তদন্ত করে এই প্রহসনের বিচারকে বাতিল ঘোষণা করত। কেন ঘোষণা করতো বাতিল? আপনি দেখেন, অলরেডি যে ভিকটিমের ওয়াইফ বলছে যে তাকে বস্তা বেঁধে টাকা দেওয়া হয়েছে এবং তাদের একজন সহকর্মী বলেছে আমি দেখেছি অমুক পুলিশকে মামলাতে রাজসাক্ষী করার জন্য তার স্ত্রী আয়শা 1 বস্তা টাকা দিয়ে গেছে। কাকে দিয়ে গেছে? তাজুল ইসলামকে। খেয়াল করে দেখেন, তারপরে আরেকজন কি করছে, চট্টগ্রামের রাউজানের যে এমপি ফজলে করিম, তাকে এই যুদ্ধ অপরাধীর মামলা থেকে খালাস দেওয়ার জন্য 1 কোটি টাকা না 10 কোটি টাকা ঘুষ দাবি করছে। এবং আমি কিন্তু ওই ভিডিওটা শুনেছি, আপনি যদি দেখেন যে এই টাকাটা কে পাবে, বলে যে সবাই ভাগ করে পাবে। তারপরে আপনি যে টাকা নিবেন যদি উপরের মহল থেকে যদি না দেওয়া হয়, কয় যে সেটাও আমরা ম্যানেজ করব, সেটা আমাদের এখান থেকে ভাগ পাবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই ট্রায়ালের যে ব্যবস্থা করছে এটা মূলত করেছে যে নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, পুলিশ, আর্মি, বিডিআর এর কিছু মানুষ অথবা বিভিন্ন এই বিশেষ বাহিনীর কিছু মানুষকে এখানে এনে টাকা উসুল করার জন্য, টাকা কামানোর জন্য। আপনারা দেখেছেন কিনা গ্রামে কোরবানির সময় এই হাসিল বসে। তো হাসিল মানে ওয়াসিল কি জিনিস, যে কোরবানির আপনি গরু কিনবেন, গরুটা নেওয়ার সময় বাজারে এক শ্রেণীর দালালদেরকে বসিয়ে দেওয়া হয়, তারা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা গরুর দাম বুঝে কিছু পয়সা নেয়। তো এই টাকাটা মূলত এলাকার দালাল, মাস্তান, রাজনৈতিক দুর্বৃত্ত এবং পুলিশের কিছু লোক এবং বাজার কমিটির কিছু লোকের পকেট বাড়ি করে। এটা কারো মঙ্গল অমঙ্গলের ইস্যু না, এটা শুধু। তো ঠিক তেমনি এই আদালতটাকে ডক্টর ইউনূস এই জামাতের প্রেসক্রিপশনে, মৌলবাদীদের প্রেসক্রিপশনে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই বসিয়ে দিয়ে এখান থেকে টোল আদায় কিভাবে করা যায় সেটার ব্যবস্থা করা হচ্ছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশের জাতীয় সংসদে যখন পার্লামেন্টের সেশন থাকে না, তখন একজন প্রেসিডেন্ট সাবস্টেন্টিভ কোনো আইন করার ক্যাপাসিটি রাখে না, মানে বিদ্যমান ব্যবস্থাকে বদলাই দেওয়ার মতো কোনো কিছু করার ক্ষমতা প্রেসিডেন্টের নাই সেটা। এবং ক্রিমিনালিটিকে রেসপেক্টিভিটি দেওয়া, অর্থাৎ দেখেন কোনো একটা অপরাধ ক্রিমিনাল আইন, তো ক্রিমিনাল এটা যদি অপরাধ হয়, যদি আপনি বিচার করতে হয়, যেদিন বিচার হচ্ছে সেই দিন ওই বিচার, ওই আইনে এটা অপরাধ হিসেবে থাকতে হবে। যদি সেই দিন অপরাধ হিসেবে না থাকে, পরবর্তীতে নতুন করে আপনি মানে বিচার করার জন্য আপনি কোনো সংগঠনকে এইভাবে দায় করতে পারেন না। যার কারণে 1973 সালে জামাতে ইসলামী যে সরাসরি আপনি দেখেছেন সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের সংজ্ঞা এই সরকারের সময়ে কিন্তু আপডেট হয়েছে, সেখানেও কথা আছে, সেখানে বলেছে মুক্তিযুদ্ধ কি বলছে, যারা নেজামে ইসলাম, মুসলিম লীগ, পাকিস্তান বাহিনী, জামাতে ইসলামী এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। তার মানে জামাতে ইসলাম কথাটা সরাসরি লেখা আছে। সেই জামাতে ইসলাম 1971 সালে তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাই মুক্তিযোদ্ধা। সেই জামাতে ইসলামকেও আওয়ামী লীগ সরকার কখনো এই আদালতে বিচার করেনি, কারণ এই বিষয়টাকে
কারণ সংগঠন তো রেসপেক্টিভিটি বোঝে না, সংগঠন তো অপরাধ করে না, অপরাধ তো করে ব্যক্তি। সংগঠন থেকে নিষিদ্ধ করা হয় ব্যক্তির কর্মের জন্য। সেই কারণে এখন দেখেন প্রেসিডেন্টের অধ্যাদেশ দিয়া তারা এই আওয়ামী লীগের বিচার করার বিধান করছে। এখন এই বিচারটি হয়নি যদিও এখনো। এখন এই তাজুলদেরকে এখানে নিয়ে আসা হয়েছে জামাতের এই নির্বাচনের জন্য ফান্ড কালেকশন করার জন্য, এনসিপির নির্বাচনের জন্য ফান্ড কালেকশন করার জন্য। কথা বুঝছেন? এই ফান্ডটা গোসাকারে বহু মানুষকে, আপনি তো এখানে শোনেন আইসবার্গ তথ্যটা বুঝেন? আইসবার্গ মানে হচ্ছে সমুদ্রে যে আইস বেসে থাকে, এই আইসের 11 ভাগের 2 ভাগ উপরে পানির উপরে বাসমান থাকে, আর 11 ভাগের 9 ভাগ পানির নিচে থাকে। আমরা যেটুক দেখছি দুর্নীতির, আপনারা যেটুক আবিষ্কার করতে পারছি সেটা হচ্ছে 11 ভাগের 2 ভাগ। আরো 9 ভাগ কিন্তু আমরা এর কাছেও যাইতে পারি নাই, সমুদ্রের তলে রয়ে গেছে। এই যদি কোনোদিন আবার যদি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ অথবা গণতান্ত্রিক মানুষ, রুল অফ ল এ বিশ্বাস করা কোনো মানুষ যদি ক্ষমতায় আসে, এই তাজুলকে ধরে ধরে ফাঁসি দিতে পারবে। কারণ তারা মানবতা বিরোধী অপরাধ করতেছে। কিভাবে নিরীহ মানুষকে মিথ্যা মামলা ফাঁসাইয়া এই জামাতের জন্য, যুদ্ধ অপরাধীদের জন্য টাকা কালেকশন করছে, এবং এই টাকা জামাতও পাচ্ছে। এই টাকা যে শুধু তাজুল পাচ্ছে তা কিন্তু না। তো সেই জন্য বলছি, আজকে যদি বাংলাদেশ না হইয়া অন্য কোনো দেশ হইতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কামাল ভাই, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মুক্তিযোদ্ধা কামালের বিরুদ্ধে যে মামলাটিতে রায় হয়েছে, সেই রায়টি সুপ্রিম কোর্ট সুমোটো রুল দিয়া অতদিনে বাতিল ঘোষণা করত। খেয়াল করে দেখেন যে এটার মধ্যে টাকা লেনদেন হয়েছে, টাকা লেনদেনের ঘটনা মিডিয়াতে আসছে, এবং গতকাল প্রথম আলোতে আমরা দেখেছি যে তারা যে একটি তদন্ত কমিটি করেছে, ওই কমিটিও বলেছে যে এটার সত্যতা পাওয়া গেছে। তাহলে সত্যতা কি শুধু এক অংশ পাইছে না বাকিটাও পাইছে? পুরাটাই সত্য। এখানে যে টাকা পয়সার খেলা, জামাতের জন্য ফান্ড কালেকশনের দান্দা, এই জিনিসটা কিন্তু সবাই বোঝে। এখন দেখেন, এটাকে বিচ্ছিন্ন ভাবে দেখবেন না, এটাকে আরেকটু জিনিস দেখতে হবে। দেখেন, আপনি কুষ্টিয়াতে যান, মেহেরপুরের বৈদ্যনাথ তলার মুজিবনগরের যে আম্রকানন, যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, যারা প্রক্লিমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সেনাপতি নিয়োগ করেছিল, যারা 1971 সালের উপসেনাপতি নিয়োগ করেছিল, যারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে অস্ত্র এনেছিল, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অর্থ এনে মুক্তিযোদ্ধাদেরকে 30 টাকা করে বেতন দিয়েছিল, সেই সরকারটিকে পৃথিবীর বিভিন্ন দেশ 6 ডিসেম্বর থেকে 1971-এর স্বীকৃতি দেওয়া শুরু করেছে। তো বঙ্গবন্ধু তো 10 জানুয়ারি 72-এ এসছে, সংবিধান 72-এর 4 নভেম্বর হয়েছে, 11 নভেম্বর 4 নভেম্বর হয়েছে। তো এর আগে সরকার কারা ছিল? এই মুজিবনগরের সরকার। সেই মুজিবনগরের সরকারকেই কিন্তু ইন্ডিয়া, ইসরায়েল, নেপাল, ভুটান সহ পৃথিবীর 70টি দেশ স্বীকৃতি দিয়েছিল। তার মানেটা আপনারা বোঝেন, সেই সরকার যেখানে গঠিত হয়েছিল সেখানে আমাদের কিছু স্বাধীনতার স্তম্ভ ছিল, ভাস্কর্য ছিল, কিছু স্মৃতি স্তম্ভ ছিল, সেগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ এইখানেই তো তারা পরাজিত হয়েছে। এই সরকারে তো এই 1971 সালের ঘাতক দালালদেরকে, গোলাম আজমদেরকে, আলবদরদেরকে, রাজাকারদেরকে পরাজিত করেছিল। এই তাজুলের বাপদেরকে, তাজুলের দাদাদেরকে, তাজুলের আদর্শিক গুরুদেরকে পরাজিত করেছিল। তাজুলেরা সেই খেদে, আপনি জানেন, এই সাইদি সহ যুদ্ধাপরাধী যারা ছিল, এদের লয়ার ছিল এই তাজুল। এখন সেই তাজুল পক্ষ বদল করিয়া রাষ্ট্রকে দখল করেছে। আপনি খেয়াল করে দেখেন, সে তাকে কিন্তু কেউ নিয়োগ দেয় নাই, তাজুলকে কেউ প্রস্তাবও করে নাই, কেউ নিয়োগও দেয় নাই। তাজুল নিজে নিজে মানে বলে না আমি উস্তাদ। আপনি খেয়াল করে দেখেন, ওই ইন্ডিয়ার একটা সিনেমাতে দেখছিলাম, তো নায়ক কি করছে, ওই তাস খেলতেছে। তো তাস খেলতে গেলে ওখানে 4টা কিং থাকে না, তো তার হাতে 3টা কিং এসছে, আরেকটা ছিল না। তো সে একটা একটা করে সে দাঁড়াই গেছে যে আমার হাতে 4টা আসছে। তো এখন সে বলতেছে এই একটা, এই 2টা, এই 3টা, আর চতুর্থ জন আমি নিজেই।
কথাটা বুঝছেন? মানে 3টা কিং দিল, আর একটা কিং আমি। তাজুলও নিজেকে কিং ঘোষণা করেছে, কারণ রাষ্ট্র তো নেই, রাষ্ট্র তো ছিল না। বাংলাদেশ রাষ্ট্র 18 মাস বাংলাদেশ রাষ্ট্র শাসিত হয়েছে আমেরিকার ডিপ স্টেটের দালালদেরকে দিয়া, এবং 1971 সালের পরাজিত শক্তি এই ডক্টর ইউনূসকে দিয়া। সুতরাং এই ডক্টর ইউনূস এবং ডিপ স্টেট কেউই বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। এবং একটা রাষ্ট্র হইতে গেলে 4টা জিনিস লাগে: সরকার, সার্বভৌমত্ব, জনগণ এবং ভূখণ্ড। আমাদের ভূখণ্ড ছিল, জনগণও ছিল, সরকারও ছিল, কিন্তু সার্বভৌমত্ব ছিল না। আবার সেই সরকারের ভিতরেও দালালি করছে আমেরিকার ডিপ স্টেট আর পাকিস্তানের আইএস। তো তাইলে একেবারে খেয়াল করে দেখেন, বাংলাদেশ তো এই 18 মাস রাষ্ট্র হিসেবেই ছিল না। এখন যেহেতু একটা নির্বাচন হয়েছে, একটা সরকার আসছে, আমরা মনে করেছিলাম এই সরকার, বিএনপি সব সময় দাবি করে বিএনপির বাপ জনাব জিয়াউর রহমান, উনি 1971 সালে মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিলেন। তো এখন মুক্তিযুদ্ধ কোথায় গেল? এখন মানুষ বুঝেছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু 3টি এক শব্দ, একই শব্দের বাড়ি, পানি, অবনী। আপনি 3টা নাম বলবেন, 3টা দিয়ে একটা তরল পদার্থকে বোঝায় যেটা মানুষ খেয়ে বাঁচে। ঠিক তেমনি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, এই 4টা বিষয়কে একসাথ করলে একটাই দাঁড়ায়, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায়, তারা মুক্তিযুদ্ধকে কবর দিবে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক চেতনার পক্ষে না দাঁড়ায়, তারা এই অসাম্প্রদায়িক চেতনাকে কবর দিবে এবং এই বাংলাদেশকে পাকিস্তানের জায়গায় খালিস্তান বানাইয়া ছাড়বে। এখন তারেক জিয়া নতুন করে সেদিন এক তথ্য দিল যে 1979 সালে তার বাবার হাতে মাওলানা ভাসানী আব্দুল হামিদ খান, যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি আইসা দানের শীষ তুলে দিলেন 79 সালে, যে যাও জিয়াউর রহমান তুমি নির্বাচন করো। অথচ আমি আপনি সবাই আমরা জানি 1976 সালের 17 নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরলোক গমন করেন। এখন এই পরলোক গমন করা থেকে 79 সালে যে তিনি আবার দুনিয়াতে দানের শীষ হাতে করে আসলেন, আমি আপনি আমরা কেউই দেখতে পারলাম না। এই দুর্ভাগা দেশের দুর্ভাগা নাগরিকেরা নতুন করে এই ইতিহাস শুনতে হলো সেই জিয়াউর রহমানের এক বিখ্যাত সন্তান এই তারেক জিয়ার কাছে, যার ইতিহাস জ্ঞানও নাই এবং সততাও নাই। কোনো মানুষ যদি সৎ হয়, এরকম কাট্টা মিথ্যা কথা, এটা তো মানে তথ্যের ভুল না, এটা হচ্ছে মিথ্যা, একদম ক্লিয়ার মিথ্যা এবং জুসুরি বাটপারি, সিটিংবাজি। এই সিটিংবাজি, এই বাটপারিটা সে জেনে বুঝেই করেছে, কিন্তু বাংলার মানুষ সেটা বুঝে গেছে, কারণ এখন তো আধুনিক যুগ। আসসালামু আলাইকুম। আমাদের দেশটা খুব পিকুলিয়ার। রাজনীতিবিদরা তত বড় রাজনীতিবিদ, যে যত বড় প্রতারক, যে যত বড় হিপোক্রেট হবে, সে তত বড় পলিটিশিয়ান হবে। হাসনাত আব্দুল্লাহ সংসদে যখন গাড়ি চাইলো, তখন সে কিন্তু কোনো মানে এটার মধ্যে আর আগে পিছিয়ে কিছু রাখে নাই। সে গাড়ি চাইছে, আর গাড়িটা যদি ট্যাক্স ফ্রি হয়ে যায় তো ভালো, মন্দ না। আর ট্যাক্স ফ্রি না হইলেও একটা গাড়ি, এটা কি আর এই সরকারি কর্মচারী তার মতো গাড়ি দিবে? এটা একটা কিছু মাথায় রেখে তো চাইছে। তো নেটিজেনরা খুব দুষ্ট বাংলাদেশে, এখন সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ার লোকজন ঘেটে ঘুটে প্রথমে তৈরি করলো যে দেখেন এই যে সংসদে দাঁড়ায় হাসনাত আব্দুল্লাহ কিভাবে কি চায়। আমরা লজ্জা এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, এরপরে এর সাথে আস্তে আস্তে জোড়া দিল, লাগাইলো আরেকটা পুরনো ভিডিও। ইলেকশনের আগে এই হাসনাত আব্দুল্লাহ খুব ঢাক ডুল পিটিয়ে বলছে যে না তো নাই ট্যাক্স ফ্রি গাড়ি, না তো নাই, নিবেই না তারা কোনদিন। সেটাও আবার নেটিজনরা খুঁজে বের করলো। আমরা এমপি হওয়ার পরে আল্লাহ যদি তৌফিক দেয়, কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। এরপরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আমরাও আলোচনা করেছি যে দেখেন সে নাকি শিশু, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হওয়া ছাড়া
এবং এমপিও হয়ে গেছে। তারপরে বলে যে ছোটরা, কে বলে? জামাতের নায়েবে আমির, বিরোধী দলীয় নেতা, ছোটরা কিছু আবদার করলে মানা করতে নাই। মানে এরা যত রকম কাণ্ড কারখানা করে আসছে, আমার মনে হয় যে পৃথিবীতে 10 বার জন্মেও এই অপরাধের বোঝা কাঁধে নেওয়া যায় না। সেই অপরাধের বোঝা কাঁধে নিয়ে এরা এখনো ছোটরা। গাড়ি চাইছে, গাড়ি যদি হাসনাত চায়, হাসনাত দিলে কি হাসনাত একা দিবে? তখন তো 300 এমপি দিবে। ওই যে উপজেলায় অফিস দিছে না, অফিস কি যে চাইছিল শুধু তাকে দিচ্ছে নাকি? অফিস তো ছোটরাই চাইছিল, কিন্তু ছোটদের কিন্তু শুধু অফিস দেয়নি, বুড়া দোড়া সহ নাসির সাহেব যিনি দাঁড়ায় বুঝতে দিতে পারেন নাই, তাকেও তো অফিস দিছে। তো অফিসের ফল ভোগ করছে। এইসব যখন সমালোচনা হচ্ছে, এবার হাসনাত সাহেব বলছেন, দেখেন যে তার বক্তব্যটা হলো ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে সংসদের প্রথম অধিবেশনে 19তম দিনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি জানান, হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি গাড়ি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহারের জন্য দেওয়া যায় কিনা সেটি আমি সংসদে জানিয়েছিলাম। খুবই আপত্তি। সংসদ সদস্যের কাজ কি? বাংলাদেশে সংসদ সদস্যরা ইউনোর কাজ করে, উপজেলা চেয়ারম্যানের কাজ করে, মেয়রের কাজ করে, পার্লামেন্ট মেম্বারের কাজও করে। এগুলো তার এখতিয়ারের মধ্যে না, সে সমস্ত কিছুর মধ্যে সে ডিসির কাজ করে, ওসির কাজ করে। কয়েকদিন আগে জামাতের এক এমপি গিয়ে ওসির চেয়ারে বসছে না। সংসদ সদস্যদের কাজ হলো আইন প্রণয়ন করা। জনগণের কাছে যাবা, তুমি তোমার নিজের খরচে নিজের ব্যবস্থাপনায় যাবা। কেন ইউনো বা তোমার কি সরকারি কর্মকর্তা? তোদের দেশের আইন প্রণেতাকে বল। সরকারি কর্মকর্তা যেভাবে যায় সেভাবে যাওয়ার জন্য সমান সুবিধা হাসনাত আব্দুল্লাহরা কোন মুখে কোন হয় না এই দেশে, না এই দেশে বোটকালাই সন্দেশ, যে যেখানে তো বড় বড় রাঘব বোয়ালরা নাই এখন, ফলে হাসনাত আব্দুল্লাহর মতন এমপি হয়ে এখন এটাও এই বুঝ জ্ঞান হারিয়ে ফেলেছে যে সংসদে গিয়ে আমি টিওনো বা এসপি তাদের মতন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদ চেয়ারম্যান তার মতো আমি একটা গাড়ি চাইতে পারি না, এটা আমার এখতিয়ারে পড়ে না। এই বোধও কি তাদের হারিয়ে গেছে? যাক না, নিজের পয়সায় সেনা তাদের না, এই যে আজ পর্যন্ত আসছে তাদের কিছুই নাই বলে, তো নিজের পয়সা হাতের কাছে খরচ করে যাও জনগণের কাছে। তোমাকে কে বলেছে? সরকার কি বলেছে? বা সরকার আমাদের সংবিধানে কোথাও লেখা আছে যে এমপি জনগণের দ্বারে সরকারি খরচে যেতে হবে? বর্তমানে যে রাজনীতি চলছে, এই রাজনীতিকে এক পক্ষে বলছে গুপ্ত রাজনীতি, আবার যাদেরকে গুপ্ত রাজনীতি বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ স্পষ্টতই জামাত এবং এনসিপি তাদেরকে টার্গেট করে সরকারের পক্ষ থেকে বলছে যে এরা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত দল। অন্যদিকে এনসিপি এবং জামাত স্পষ্টতই ভাবে বলছে এটা হলো একটা ম্যানেজ সরকার, গোপন চুক্তির সরকার, একটা সমঝোতার সরকার। এইভাবে যে বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের ফলে অনেক গোপন বিষয় আমাদের সামনে চলে আসছে। আমরা প্রথম দিকে যেটা বলার চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম বা প্রচার হতো যেটা, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের লন্ডনে একটা সমঝোতা হয়েছে। কি সমঝোতা হয়েছে আমরা ডিটেলস জানি না, তবে আমরা আন্দাজ করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আনকন্ডিশনালি একটা নির্বাচন দিয়ে দেবেন এবং তিনি ক্ষমতায় থাকবেন না। আর নির্বাচন হলে বিএনপি তো ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। এবং এরকম একটা ইঙ্গিত ইতিপূর্বে মির্জা ফখরুল সাহেব সেই ইউনূস সাহেবের জমানায় তিনি একাধিকবার বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কাজে লাগানোর, তার আন্তর্জাতিক ব্র্যান্ডিং, তার যে সুনাম সুখ্যাতি থেকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, এবং কেন নয়।
সো ইট ওয়াজ ইনভাইটেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁদে ফেলার, লোভাতুর করার বা বল সেই বিএনপির কোর্টে নিয়ে আসার একটা প্রচেষ্টা, এবং সেটা হয়ে গেছে। কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো, সেটা দীর্ঘ আলাপ। কিন্তু যে বিষয়টি আফসোস থেকে যাচ্ছে জামাতের এবং এনসিপির, তারা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছিলেন বিশ্বাস করে, তারপরে তার হাতকে শক্তিশালী করেছিলেন আদর করে, সোহাগ করে, শ্রদ্ধা করে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতেন সেখানে এনসিপির ছেলেরা যেত, জামাতের হাজার হাজার লোক যেত, এবং তার মাহফিলকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাহফিল, এখন সেই তো উনি একই মানুষ, ওনার সেই গ্রামীণ ব্যাংক ভবনে বসে আছেন, নোবডি গোয়িং দেয়ার, কেউ যাচ্ছে না, মশা মাছিও যাচ্ছে না। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন মানুষকে দাওয়াত করছেন, এবং তার যে এখন দুরবস্থা সেটা হলো তার জামানাতে তিনি যেভাবে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে টাইট দিয়ে রেখেছিলেন, এখন আল্লাহ তাকে সেইভাবে টাইট দিয়ে রেখেছে। কিচ্ছু করছে না কেউ, কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করছে না। অধিকান্ত তাকে কেন্দ্র করে দেশের পত্রপত্রিকা, টেলিভিশন, টকশোর যারা লোকজন, তারা, এমনকি সরকারি দলের যারা লোকজন আছে, দিদা আসছে, গালাগালি করছে। কেন হামিদ টিকা দিলেন না, কেন টাকা মেরে দিলেন, কেন নূরজাহান বেগমকে এখানে বসালেন, কেন আসিফ নজরুলকে বসালেন, অমুককে বসালেন, আলী রিয়াজকে কেন আনলেন, কেন তিনি এই জুলাই সনদের যে ঝামেলা এটা সরকারের উপর চাপিয়ে দিলেন, কেন সংস্কার কমিশন করলেন, এইগুলো নিয়ে সরকারের যারা লোকজন আছে তারা ভীষণ রকম বিরক্ত, এবং তারা তাদের যারা লোকজন রয়েছেন তাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো তুলোধুনো করছেন। আর অন্যদিকে অন্যান্য যারা বিভিন্ন টকশোতে তাকে গালাগাল করছে অকথ্য অশ্রাব্য ভাষায়, তাদেরকে মূলত দূর থেকে ফু দিচ্ছেন, কুং ফু, চালিয়ে যাও বাবা, অসুবিধা নেই। তো এই সকল কথাবার্তা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন শুনছেন, তারা সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেই একমাত্র এই জমানাতে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত লোকজন ছিলেন সবাই মুখে তালা দিয়েছেন। সেই শফিক সাহেব, যিনি তথ্য সচিব ছিলেন, ওনার প্রেস সেক্রেটারি ছিলেন তিনি, তারপরে আসিফ নজরুলের মতো ভোকাল সাহসী মানুষ, ওরা সবাই পর্দার আড়ালে চলে গেছেন। কেবলই মাত্র সেই পলিথিন আপা হিসেবে খ্যাতি পাওয়া সেই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি আছেন। তিনি অবিরতভাবে বলে যাচ্ছেন, তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, এবং তিনি তার যে কর্ম, সেই কর্ম আগের চেয়ে আরো বেশি উদ্দীপনা নিয়ে চালাচ্ছেন। অ্যাজ ইট ইজ যে তিনি বিএনপি সরকারের অন্যতম হোতা, এবং বিএনপিকে ক্ষমতা আনার পেছনে তার একটা বিরাট কর্তৃত্ব ছিল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় যাদের প্রতি জনরোষ ছিল, বিরক্তি চরমে ছিল, তাদের মধ্যে প্রধানতম ছিলেন সৈয়দা রেজওয়ানা হাসান। এখন তিনি এই মুহূর্তে ভীষণ রকম ভোকাল, এবং তিনি এত কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা কেউ তার সঙ্গে পেরে উঠছি না। প্রচণ্ড কথাবার্তা বলছেন, আগের মতোই তার সেই স্মিত হাসি আছে, আগের মতো সেই খুশি খুশি ভাব আছে, এবং কথা বলতে গিয়ে তিনি যেভাবে মৃদু হাসতেন, মাথা ঝুলিয়ে, গাল ঝুলিয়ে, চুল ঝুলিয়ে তিনি যেভাবে আকর্ষণ তৈরি করতেন, যেটাকে বলা হয় সেডাকশন, তো সেই আকর্ষণ তৈরি করার যে স্পৃহা, এটা পুরোদমে এখন আছে তার মধ্যে। তিনি এখন তামাক নিয়ে কাজ করছেন, তিনি এখন সিগারেট নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে তিনি কাজ করছেন। আর সুযোগ পেলেই তার জমানাতে তিনি যে ভালো ভালো কাজ করেছেন, ইউনূস সরকার যে ভালো ভালো কাজগুলো করেছেন, সেই কাজগুলো আপহোল্ড করার চেষ্টা করছেন। এছাড়া বাকি সবাই গর্তে চলে গেছেন, ভীষণ রকম গর্তে চলে গেছেন। তো যেটা বলছিলাম যে সরকারের উপরে মানুষের যে আস্থা এবং বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটাতে বিরোধী দল সন্দেহ তৈরি করে ফেলেছে। তারা বলার চেষ্টা করছে যে এই সরকার একটা
সমঝোতার সরকার, সমঝোতা করে তারা এসেছে। দ্বিতীয়ত হলো যে এই সরকার একটা গোপন চুক্তির মাধ্যমে এসেছে। এখন আমরা যেটা গোপন চুক্তি বলতে যেটা জানি সেটা হলো আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তি আমেরিকা ইদানিং ফাঁস করে দিয়েছে এবং সেই চুক্তির যে সকল ধারা উপধারা জানাজানি হয়ে গেছে, তাতে করে দেখলাম যে আমরা রীতিমতো গলা পর্যন্ত ডুবে গেছি, নাক পর্যন্ত ডুবে গেছি। নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। আমাদের চারিদিকে শুধু আমেরিকা, আমেরিকার গম, আমেরিকার ফল ফ্রুটস, আটা ময়দা, চিনি, সয়াবিন তেল, পেট্রোলিয়াম থেকে শুরু করে সব কিছু আমেরিকান, অস্ত্র শস্ত্র, আমেরিকার বিমান থেকে শুরু করে সব কিছু আমেরিকান ওই চুক্তির মাধ্যমে। বাংলাদেশ মোটামুটি বলতে গেলে আমেরিকার একটা অঙ্গ রাজ্যে যে সকল আমেরিকান পণ্য অ্যাভেলেবল হবে, এই চুক্তি যদি বাস্তবায়ন হয় আগামী বছর থেকে বাংলাদেশে সব আমেরিকান পণ্য পাবেন। এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থাকবে না, আপনি আমেরিকার ফাইজার কোম্পানি সব পাবেন। সো ইউ মাস্ট বি হ্যাপি। এখানে যে সকল চাইনিজ অস্ত্র রয়েছে সেগুলো থাকবে না, সব আমেরিকান অস্ত্র থাকবে সেখানে। তারপরে আমেরিকান সেন্ট থেকে শুরু করে সেই আর অন্য যা কিছু আছে সব কিছু এখানে চলতে থাকবে। তো এই যে জিনিসগুলো চলছে বাংলাদেশে গোপন চুক্তির ভিত্তিতে, এটার জন্য এক পক্ষ বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস এই দেশটিকে ডুবিয়ে দিয়ে গেছে। তো যারা এই সকল কথাবার্তা বলতেন তাদের জবাবে এই যে বর্তমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জনাব খলিলুর রহমান, তিনি বলেছেন যে আমরা এই চুক্তি স্বাক্ষরের আগে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আলোচনা করেছি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। জামাত বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি সব কথাবার্তা বলে। আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব? আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করিনি। এবং এটা নিয়ে আমি যখন একটা বক্তব্য দিলাম একটা টেলিভিশনে, যখন বলল যে জামায়াতের আমি এই কথা বলছি আর পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছে, আপনি কোনটাকে বিশ্বাস করবেন? আমি বললাম যে আমি অবশ্যই জামাতকে বিশ্বাস করি, খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করি না। কিন্তু এখন যেটা সমস্যা হলো যে জামাত তো এখান থেকে নিজেদেরকে মুক্ত করে ফেলছে যে তারা এই সমস্ত বিষয় জানতো না। তাহলে কে জানতো? বিএনপি জানতো। বিএনপি তো এখনো পর্যন্ত অস্বীকার করেনি, যেহেতু তার মন্ত্রী বলেছে। বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবাই এটা অস্বীকার করতে পারতো, কিন্তু তারা যেহেতু সেটা অস্বীকার করেনি, ইট মিনস এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে এটা বিএনপি জানতো। আর বিএনপি যদি সেটা জেনে থাকে তাহলে ওই চুক্তির ভিত্তিতে মার্কিন ডিপ স্টেট বিএনপিকে ক্ষমতা এনেছে। একথা তো এখন বিরোধী দল মানে বগল বাজিয়ে বাজিয়ে বলতে থাকবে এবং যত রকম দুর্নাম আছে বদনাম আছে সেই বদনামগুলো তারা বিএনপির বিরুদ্ধে ছাড়তে থাকবে। এতে করে বিএনপির যে জনপ্রিয়তা এটা হ্রাস পাবে, বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে এবং আমেরিকা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা আছে সেটার প্রতিকূলে যে সকল রাষ্ট্রশক্তি আছে, যেমন রাশিয়া আছে, চীন আছে, এই সকল রাষ্ট্রশক্তি বিএনপির বিরুদ্ধে চলে যাবে। ফলে যে সমঝোতার রাজনীতি, যে সকল গুপ্ত রাজনীতি, গোপন চুক্তি রাজনীতি, মার্কিন নির্ভর রাজনীতি, তাবেদারির রাজনীতি, এই জিনিসগুলো আবার সামনে চলে আসবে খুব নোংরাভাবে, খুবই জঘন্যভাবে এবং আপত্তিকর সব বক্তব্য ডে বাই ডে প্রচারিত হতে থাকবে। আর এর ফলে এই সরকারের যারা লোকজন, যারা নিজেদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি মনে করেন, খালেদা জিয়ার উত্তরসূরি মনে করেন, তাদের যে পার্সোনালিটি, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা, সক্ষমতা এবং দেশকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার বা নেতৃত্ব দেওয়ার যে একটা অসাধারণ ক্ষমতা ছিল, সেই বিষয়গুলো নিয়ে প্রতিপক্ষ টিটকারি করবে, তারা আজে বাজে কথা বলবে এবং তারা বর্তমান সরকারকে পুতুল সরকার, সমঝোতার সরকার, গোপন চুক্তির সরকার হিসেবে বলার চেষ্টা করবে, অনেকে হামিদ কারজাই বলার চেষ্টা করবে, আরও অনেক কিছু, যা কিনা সরকারের যে কার্যক্রম বা কার্যকারিতা এটা নষ্ট করে দেবে। সরকার অনেক কর্তা ব্যক্তি আছেন, অনেক আপনজন আছেন, সরকারের অনেক মেধাবী লোকজন আছেন, আমাদেরকে
শত শত বছর পড়াতে পারেন, এরকম শিক্ষিত লোকজনও বিএনপির মধ্যে আছে বা এই সরকারের মধ্যে আছে। তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন, বিবেচনা করবেন এবং কাউন্টার যে পলিসি, পাল্টা যে পলিসি, সেই পলিসি তারা গ্রহণ করবেন যাতে করে সরকারের ইমেজ থাকে। আদারওয়াইজ ইমেজহীন হয়ে পড়বেন, আর ইমেজহীন কোনো সরকার কখনো সফল হতে পারেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।